সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ রয়েছো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আজকে আমরা ঢাকা বোর্ড 2025 সালে পদার্থবিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 3-এর একটি খুবই সুন্দর ম্যাথ করব, যেটা সবাই স্কিপ করে চলে যায়, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে বলা আছে দুটি বস্তু এ ও বি একই সরলরেখায় গতিশীল। বস্তু এ এর ভর 12 কেজি এবং বেগ 10 মিটার পার সেকেন্ড। বস্তুর বি এর ভর 8 কেজি এবং বেগ 5 মিটার পার সেকেন্ড। সংঘর্ষের পর বস্তু দুটি একত্রে চলে যায়, মানে একত্রে গতিশীল হয়। ক নম্বর প্রশ্নে বলা আছে দুটি বস্তুর সংযুক্ত ভর কত। সংযুক্ত ভর হবে হচ্ছে, এটা হয়তো আমাকে বলতে লাগবে না, তোমরা প্রশ্ন দেখেই নিজেরাই সলভ করতে পারবে। কারণ এ বস্তুর ভর যদি 12 কেজি হয় এবং বি বস্তুর ভর 8 কেজি, তাহলে দুটি বস্তুর সংযুক্ত ভর এম ইকুয়াল টু কত হবে? 8 আর 12 হলো 20 কেজি। ক নম্বর খুবই সহজ। খ নম্বরটা সমাধান করা যাক। খ নম্বরে বলা আছে সংঘর্ষের পর বস্তু দুটির যৌথ বেগ কত। এখানে যৌথ বেগ বলতে মিলিত বেগকে বোঝানো হয়েছে, অর্থাৎ বস্তু দুটি যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের পরবর্তীতে বস্তু দুটি কত বেগে রওনা হয় একত্রে। তাহলে চলো নির্ণয় করি। প্রথমেই আমরা এ বস্তুর ক্ষেত্রে কিছু লক্ষ্য করি। এ বস্তুর ক্ষেত্রে আদিবেগ 10 মিটার পার সেকেন্ড এবং ভর কত? এম হচ্ছে 12 কেজি। বি বস্তুর ক্ষেত্রে আদিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং ভর হচ্ছে 8 কেজি। তোমরা সকলেই হয়তোবা জানো ভরবেগের সংরক্ষণ সূত্রটা। যারা জানো না, আমার এই লেখাটি দেখো। ভর বেগের সংরক্ষণ সূত্র m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু m1 v1 m1 u1 প্লাস m2 u2। আচ্ছা, সাইডে একটা ছোট নোট লিখি, যেটা আমি প্রথমে লিখতে পারতাম কিন্তু লিখিনি। এখানে মূলত আমাদেরকে কি নির্ণয় করতে হবে? এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে ভি। কেন? কারণ এখানে আমাদের খ নম্বর প্রশ্নটাতে বলা আছে যে সংঘর্ষের পর বস্তু দুটি যৌথ বেগ, অর্থাৎ যৌথ বেগ বলতে বোঝানো হয়েছে এখানে মিলিত বেগ। সংঘর্ষের পর বস্তু দুটি একত্রে কত বেগে রওনা হয়, অর্থাৎ এখানে আমাদেরকে বস্তু দুটি যেহেতু একত্রে রওনা হবে, সেক্ষেত্রে ভি1 এবং ভি2 এর মান একই হবে। তাই আমরা লিখতে পারি ভি1 ইকুয়াল টু ভি2। আমরা এখানে নির্ণয় করব হচ্ছে ভি, কেননা হচ্ছে বস্তু দুটি যেহেতু সংঘর্ষের কারণে একত্রে যাচ্ছে, তাহলে আমাদেরকে শুধু ভি1 নির্ণয় করলেই সমাধান হয়ে যাবে। তাহলে চলো নির্ণয় করি। এখানে ভি1 এবং ভি2 কে আলাদাভাবে না লিখে আমরা ভি লিখতে পারি। তাহলে এখান থেকে যদি ভি কমন নিই আমরা, তাহলে কি থাকে? এখান থেকে m1 প্লাস m2, অপর দিকে থাকে হচ্ছে m1 u1 প্লাস m2 u2। অতএব ভি ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2। নিচে কি থাকবে তোমরা বলো? m1 প্লাস m2। তাহলে মানগুলো বসাই দিই। m1 এর মান কত? এখানে m1 এর মান হচ্ছে 12, আদিবেগ 10 মিটার পার সেকেন্ড, প্লাস বি বস্তুর ক্ষেত্রে m2 8 ইন্টু 5। এখানে m1 আর m2 যোগ করলে আসে হচ্ছে 20 কেজি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসে? 12, এখানে 120, 5 8 40,
প্লাস 20, এখানে আসে হচ্ছে 160, নিচে 20, তাহলে কত আসে বলো তো তোমরা? এখানে আসবে হচ্ছে 8, 0 0 চলে যায়, আর এখানে থাকে হচ্ছে 2 8 16, 8, তাই এখানে হলো 8। এটাই হলো আমাদের অ্যান্সার, মিলিত ভাগের অ্যান্সার। এবার পরবর্তী গ নম্বরটি সমাধান করা যাক। বলা আছে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি কত? এটি খুবই সোজা, যারা ভাবতেছো কিভাবে করব ভিডিওটি দেখো। বলা আছে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি। গতিশক্তির সূত্র আমরা জানি গতিশক্তির ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি হলো সংঘর্ষের পূর্বে মোট গতি শক্তি হাফ m1 u1 প্লাস হাফ টু হাফ m স্কয়ার হাফ টু স্কয়ার। তাহলে চলো এখানে মানগুলো বসাই দিই। এখানে হাফ থেকে যাবে, m1 এর ক্ষেত্রে এখানে বসবে হচ্ছে 12, u1 এর ক্ষেত্রে এ বস্তুর ক্ষেত্রে, তাহলে এখানে u1 এর ক্ষেত্রে বসবে 10 মিটার পার সেকেন্ড, 10 এর উপর স্কয়ার, প্লাস হাফ m2 এর ক্ষেত্রে এখানে বসবে 8 ইন্টু m2 এর ক্ষেত্রে আদিবেগ কত? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কত আসে? হাফ ইন্টু 12 ইন্টু 100 প্লাস হাফ ইন্টু 8 ইন্টু 25, 6, তাহলে এখানে 600 প্লাস 2 আর 4, 2 4 8, 4, 25-এ 100, তাহলে আসে হচ্ছে এখানে 700 জুল। অবশ্যই তোমরা একক ব্যবহার করবা, কেননা অনেকে কি করে অঙ্কটা করার পরবর্তীতে একক না লিখেই পরবর্তী অঙ্কতে হাত দিয়ে দেয়। এটা একদমই করা ঠিক না, কেননা শিক্ষকরা এদিকেও নজর রাখে, কেননা এটা একটা মার্কের অন্তর্ভুক্ত বিষয়। এটাই হলো সংঘর্ষের পূর্বে মূল গতিশক্তি। পরবর্তীতে আমরা ঘ নম্বরটি সমাধান করি। ঘ নম্বর প্রশ্নে বলা আছে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। চলো আমরা এটি সমাধান করি। স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে কিনা সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি নির্ণয় করতে হবে। যদি দুটোই সমান থাকে তাহলে বুঝতে হবে যে এটি স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি ভিন্ন হয় তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ নয়। আমরা যেহেতু গ নম্বরে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি নির্ণয় করছি, এক্ষেত্রে আমরা ঘ নম্বরে এটি আবার লিখব না। এবার আমরা শুধু সংঘর্ষের পরবর্তীতে যে স্থিতিস্থাপকের যে গতিশক্তিটি বের হবে সেটি নির্ণয় করব। চলো শুরু করা যাক। গ হতে পাই সংঘর্ষের আগে মোট গতিশক্তি 700 জুল। এবার নির্ণয় করব সংঘর্ষের পরে, অতএব সংঘর্ষের পরে
সংঘর্ষের পরে কি হবে, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m1 v2 স্কয়ার। এটা কিন্তু আমি সূত্র ব্যবহার করছি, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখবা, এখানে v1 v2 দিবা না আগের মতো। এই কারণে আমি বলছি যে এখানে এটি সংঘর্ষের ক্ষেত্রে এটি হচ্ছে মিলিত হয়ে একত্রে চলে গেছে, অর্থাৎ দুইটা বস্তুর বেগই একই থাকবে, তাহলে এখানে v1 আর v2 এর মান একই থাকবে, অর্থাৎ আমরা এটা শুধু v লিখলেই হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি, হাফ m1 v, এখানে যদি v লিখি, v লিখলাম হাফ m1, তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা ভি স্কয়ার কমন নিতে পারি। সরি, এখানে একটা ভুল করছি, এখানে হাফ ভি স্কয়ার কমন নিতে পারি, অর্থাৎ ভি স্কয়ার ভাগ 2 কমন নিলে আমরা থাকি এখানে হচ্ছে m1 প্লাস m2। এখানে মানগুলো বসাই দিই। ভি স্কয়ারের মান কত, ভি স্কয়ার মান অর্থাৎ আমরা যেখানে খ নম্বরে মিলিত বা যৌথ বেগটা যে নির্ণয় করছিলাম সেটার মান ব্যবহৃত করব। সেখানে আমাদের বেরিয়েছিল 8 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এখানে 8 মিটার পার সেকেন্ড ব্যবহার করি এবং 2, m1 আর m2 এর যোগফল হচ্ছে 20, এখানে করি বুঝতে সুবিধা হবে। তাহলে 8 এর উপর স্কয়ার করলে হয় 64, 64 কে 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 32, 32 আর 20 এ গুণ করলে হয় হচ্ছে 640। অতএব তাহলে কি বুঝতে পারতেছো, এখানে বুঝতে পারতেছো যে সংঘর্ষের আগের মোট গতিশক্তি ছিল 700 জুল এবং সংঘর্ষের পরবর্তীতে গতিশক্তি ছিল 640 জুল, তাই এটি স্থিতিস্থাপক সংঘর্ষ নয়। তাই লিখতে পারো নয়, এটাই অ্যান্সার। আশা করি ভিডিওটি ভালো তোমাদের লেগেছে। এর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এটি আমার প্রথম ভিডিও ছিল, জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্টে মন্তব্য জানাবে। ধন্যবাদ।